শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া নিয়ে গত 16 জানুয়ারি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মতবিনিময় অনুষ্ঠানে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বিএনপির অংশগ্রহণ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অংশগ্রহণ করেন। তবে সভায় অংশগ্রহণ করেননি সিপিপির কোনো প্রতিনিধি। আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত 31শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের ভাষায় জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল। প্রথম দিকে সরকারের পক্ষ থেকে বলা হয় যে ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগের সাথে সরকার সম্পৃক্ত নয়। পরে 30শে ডিসেম্বর রাতে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বলা হয় যে সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের এ ঘোষণার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক ঐক্য 31শে ডিসেম্বরের কর্মসূচিকে মার্চ ফর ইউনিটিতে পরিবর্তন করা হয়। ছাত্রদের 31শে ডিসেম্বরের সমাবেশে ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে 15 জানুয়ারি সময়সীমা বেঁধে দেওয়া হয়। এর প্রেক্ষিতে গত 16 জানুয়ারি অনুষ্ঠিত হয় খসড়া ঘোষণাপত্রের ওপর মতবিনিময় সভা। সর্বশেষ খবর হলো খসড়া ঘোষণাপত্রের ওপর অংশীজনদের মতামত চেয়েছে সরকার। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় জুলাই আগস্ট অভ্যুত্থানের ঘোষণাপত্র। অনুষ্ঠানে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক, আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক এবং উপস্থাপক বাবু কামরুজ্জামান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি সাইফুল হক আপনাকে দিয়ে শুরু করতে চাই এবং ঘোষণাপত্রের কথাটি যেখান থেকে আসলো সেই জায়গাটি দিয়েই শুরু করতে চাই। আমরা জানলাম যে 31শে ডিসেম্বর বিপ্লবের ঘোষণাপত্র হবে, ঠিক তারপর সেটা হয়ে গেল অভ্যুত্থানের ঘোষণাপত্র। সেটা আসলে কেন আপনার মনে হয় যে ছাত্ররা কি নিজেদের পরিস্থিতি বিবেচনা করে ভেবেছেন যে এটা বিপ্লবের পরিবর্তে অভ্যুত্থান হয় ভালো, নাকি সরকার আসলে ছাত্রদেরকে একটুখানি নিয়ন্ত্রণ করলেন? আমরা 16 বছর এবং 36 দিনের আমাদের আওয়ামী দুঃশাসন বিরোধী যে আন্দোলন, যেটা শেষে জুলাই আগস্টে এসে যে গণজাগরণ গণ অভ্যুত্থানে যেটা পরিণত হয়েছে, আমরা বলি এটাকে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান। বাস্তবে এই অভ্যুত্থানের মধ্যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল, বিপ্লবের কিছু উপাদানও ছিল, কিন্তু কার্যত যে অর্থে আমরা বিপ্লব বুঝি একটা রাষ্ট্র সমাজ গোটা ব্যবস্থার, এমনকি শ্রেণী সম্পর্ক উৎপাদন ব্যবস্থা, এর একটা আমূল বা মৌলিক পরিবর্তন। বাস্তবে আমাদের এবারকার এই আন্দোলনের মধ্য দিয়ে এ ধরনের কোনো গুণগত মৌলিক কোনো পরিবর্তন হয়নি। বিপ্লবের মধ্য দিয়ে এক শ্রেণী পরিবর্তন আরেক শ্রেণী ক্ষমতায় আসে। নতুন যে এখন যে উৎপাদন ব্যবস্থা, তারও একটা গুণগত পরিবর্তন হয়। তবে আকাঙ্ক্ষার দিক থেকে আমি নিশ্চয়ই বলবো এটা যে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য মানুষের অধিকার এবং মুক্তি নিশ্চিত করবার লক্ষ্যে মানুষের যেটা গণ আকাঙ্ক্ষা, তার মধ্যে অনেকগুলো বিপ্লবী চেতনা, বিপ্লবী উপাদান, বিপ্লবী অনুপ্রেরণা আমরা দেখতে পাই। আর ছাত্রদের বিপ্লবী হিসেবে আখ্যায়িত করা কিছুটা আবেগপ্রসূত সে জায়গা থেকে, এবং এই আবেগটাকে আমি বলি অনেকটা পবিত্র আবেগ। তো যেটা কার্যত পরে তারা উপলব্ধি করেছেন যে দেশে আসলে তো আমরা বিপ্লব করা যায়নি, কারণ বিপ্লব হলে তো বিদ্যমান সংবিধান, বিদ্যমান রাষ্ট্রপতির অধীনে সরকার গঠন, শপথ গ্রহণ, বা যেখানে আপনাদের এখানে উল্লেখ আছে বিদ্যমান গোটা কাঠামোকেই আপনি অব্যাহত রেখে আবার কিছু কিছু এর বাইরেও যেও সরকার গঠনের ক্ষেত্রে যেমন উচ্চ আদালতের একটা রেফারেন্স আমাদের প্রয়োজন হয়েছে, যেহেতু একটা অস্বাভাবিক পরিস্থিতিতে সরকার গঠন করতে হয়েছে, দায়িত্ব নিতে হয়েছে। সুতরাং এটাকে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান বলাটাই হচ্ছে যেটা বাস্তব, সেটাই বলা হয়েছে। এবং ঘোষণাপত্রটা অভ্যুত্থানেরই হয়। এবং ঘোষণাপত্রটা সেদিক থেকে আমরা বলি যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান তারই একটা ঘোষণাপত্রের আলোকে যে জায়গাটা, এবং ছাত্ররা আমি মনে করি যে তারা একটা উইজডমের পরিচয় দিয়েছেন। 31শে ডিসেম্বর তারা শহীদ মিনারের ওই সমাবেশ থেকে
তারা বিপ্লবের একটা ডিক্লারেশন ঘোষণা না করে বরঞ্চ তারা যে একটু সময় নিয়েছেন আলাপ আলোচনার জন্য, কারণ এই আন্দোলনের অভ্যুত্থানে অংশীজন তো রাজনৈতিক দল, ছাত্র, তরুণ, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, সমাজের প্রায় প্রত্যেকটা সংবেদনশীল অংশ। সুতরাং যখন সত্যি সত্যি যখন আপনি সবার পক্ষ থেকে যখন একটা ঘোষণা বলবেন, সবার তো যাতে আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব থাকে, মতামত থাকে, সম্মতি থাকে, সেজন্য আমার মনে হয় তারা সময় নিয়েছেন, যেটা আমি মনে করি খুবই বিবেচনাসম্মত তারা কাজ করেছেন। এবং তারপরে সেটা ধরে আমরা যেটা মত বিনিময় সভাটা হলো, সেটা একেবারেই তড়িঘড়ি করে হয়েছে, একেবারেই আগোছালোভাবে সেটা হয়েছে। মানে আপনার কি মনে হয় সেটা ডেডলাইন দেওয়ার কারণেই হচ্ছে? খানিকটা আমার মনে হয়েছে কিছুটা একটা ডেডলাইন দেওয়ার কারণের জন্যই। এবং এটা করতে যে পুরো ব্যবস্থাটা ঠিক বলতে পারেন, মানে তারপরে কোনো মতে একটা সভাটা ডাকা, অধিকাংশ দল তারা ঠিক মতন ঘোষণাটা, তারা যে কপিটা সেটাও পাননি, আমন্ত্রণ পত্রটা খুব অফিসিয়ালি গেছে এরকমও মনে করা যায় না, একেবারে দায়সারা গোচর হয়েছে। সে জায়গা থেকে মাত্র 16টা দল গেছে, যেখানে নিবন্ধিত দলই হচ্ছে 40-এর উপরে, তারপরে আরও গুরুত্বপূর্ণ অংশীজনরা আছেন। ফলে আমি মনে করি সেখানে অনেক আলাপ আলোচনা হয়েছে এবং তারা আমি মনে করি সঠিকভাবে বলেছেন, এ ধরনের একটা ঘোষণাপত্র যদি আদৌ করতে হয়, সবার মতামত, অংশগ্রহণ এবং সবার চিন্তাকে যুক্ত করে যাওয়াটাই বাঞ্ছনীয়। তার জন্য উপযুক্ত সময় দরকার, তার জন্য উপযুক্ত একটা পরিসর প্রয়োজন, যাতে আলাপ আলোচনা করে যদি একটা সমঝোতার জায়গায় যদি আমরা আসতে পারি। অনেক ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। বাবু কামরুল, যেমন আপনার কাছে একটুখানি জানতে চাচ্ছি যে যদি একেবারে সেই 5ই আগস্টে ঘোষণাপত্র দেওয়া হতো, তখন হয়তো এই কথাগুলো আমাদের বলা লাগতো না। তবে ওই পরিস্থিতিতে অনেক কিছু মানে হয়ে ওঠা সম্ভব হয়নি, বিপ্লবী সরকার হয়নি, যেটা পরবর্তীতে তাদের অনেকের মনেও হয়েছে যে বিপ্লবী সরকার হলেই হয়তো পারত, তাহলে অনেক বাধ্যবাধকতা আমাদের থাকতো না। আপনার কি মনে হয় যে প্রায় 5 মাস পরে কেন আসলে ছাত্রদের বা ওই আন্দোলনে যারা তরুণরা নেতৃত্ব দিয়েছে তাদের মনে হয়েছে একটা ঘোষণাপত্র আসলে থাকা দরকার? তারা কি বর্তমান পরিস্থিতিতে মোটামুটি একটা আশাহত অবস্থায় ছিল? কি মনে হয়? যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে যাচ্ছিল, একটা রক্তক্ষয়ী পরিস্থিতি, সেই সময় আসলে অনেক সিদ্ধান্তই তারা আসলে নিতে পারেননি এবং ছাত্ররা দেরিতে তারা উপলব্ধি করেছেন। এবং বিশেষ করে আমি বলবো যে এরকম একটি পরিস্থিতিতে যখন তারা দেখলেন যে আমাদের বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু দ্বান্দ্বিক অবস্থান তৈরি হচ্ছিল, সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছিল, রাষ্ট্রপতি ইস্যুতে আমরা দেখেছি, আমাদের যখন আমরা সেটিকে বাস্তবায়ন করতে যাচ্ছি তখন কার আওতায় হবে সেটি, যে কারণে ছাত্ররা যখন বুঝতে পারলেন যে এটির যখন একটি কাঠামো দরকার বা তাদের একটি আসলে আইনি কাঠামো দরকার, দলিল প্রয়োজন, আমি বলবো যে নিঃসন্দেহে তারা সেই সময় করলে এই বিপ্লবের ঘোষণাপত্রটা তখন আর মানুষের মধ্যে কিন্তু এই প্রশ্নটাই তৈরি হতো না বা আজকের এই আলোচনার প্রয়োজনই হতো না, সেটি ভিন্ন পরিস্থিতি। কিন্তু সেটি আসলে তারা যথাসময়ে করতে পারেনি, দেরিতে তারা উপলব্ধি করেছেন এবং এটি তারা প্রয়োজন মনে করেছেন। এবং আমিও সাইফুল ভাইয়ের সাথে যেটি বলবো যে এটিকে আমি আসলে অভ্যুত্থানই বলবো, কারণ এখানে শুধুমাত্র ছাত্র নয়, একেবারেই আপামর সারা বাংলাদেশের মানুষের একটা অভ্যুত্থান, এটা নিঃসন্দেহে একটি অভ্যুত্থান। এবং আমি বলবো যে ছাত্ররা দেরিতে হলেও এটি বুঝতে পেরেছেন এবং মার্চ ফর ইউনিটি যে বিষয়টি হয়েছে সেটি একটি ভালো বিষয় যে শেষ পর্যন্ত তারা ঘোষণাপত্র থেকে সরে এসে তারা যে জাতীয় ঐক্যের ভিত্তিতে করার চেষ্টা করছেন এবং সরকার সেটিকে আলোচনায় বসার সুযোগ করে দিয়েছেন। যদিও আলোচনাটি, যেটি আমরা শুনছিলাম যে আমার সহ আলোচকও বলছিলেন যে আলোচনাটি আমরা দেখেছি আসলে গঠনমূলক আলোচনা বা যতখানি সময় নিয়ে আলোচনা বা আরও বোধহয় 2-1টা সিটিং হতে পারত, সেই আলোচনাটি হয়নি। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সাইফুল হক, আপনার কাছে আবার একটুখানি আসতে চাই যে খসড়া ঘোষণাপত্র মোটামুটি আমরা সবাই দেখেছি, এখন পাবলিকের জন্য এটা প্রকাশিত। 1972 সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে মোটামুটি বিপ্লবী চেতনার থেকে, এবং খসড়া ঘোষণাপত্রে বলা হয়েছে যে এই ঘোষণাপত্রটি 5ই আগস্ট থেকে কার্যকর হবে। আপনার কি মনে হয় যে 5ই আগস্টে কেন আসলে কার্যকর করতে হবে বা এর সুবিধা অসুবিধা? জি, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ধরুন যেটা বললেন 5ই আগস্টের অভ্যুত্থানের পরপরই
এই ধরনের একটা ঘোষণা যদি দেওয়া যেত আমি মনে করি সেটা ভালো হতো। আর ঘোষণাপত্র তৈরি করবার একটা লজিক বা র্যাশনাল জায়গাটা হচ্ছে এখানে এত বড় একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের পরে অভ্যুত্থানের যে একটা রাজনৈতিক ন্যায্যতা, তার যেটা ঐতিহাসিক ন্যায্যতা, খানিকটা ন্যায্যতাকে একটা আনুষ্ঠানিকতা প্রদান করা এক, অভ্যুত্থানকারীরা ভবিষ্যতে তারা যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হন, এবারকার অভ্যুত্থান নিয়ে যাতে কোনো জায়গা থেকে কোনো ধরনের যাতে ইতিহাস বিকৃতি না হয়, যাতে তার একটা রাজনৈতিক একটা নৈতিক তার একটা ন্যায্যতার জায়গাটা যাতে তৈরি করা যায়, সেরকম একটা দায়বোধের জায়গা থেকে একটা ঐতিহাসিক একটা বচন চেতনার জায়গা থেকে এরকম একটা উদ্যোগ, এই উদ্যোগটা আমি মনে করি এটাকে নেওয়া যেতেই পারে। আরেকটা আপনি যেটা বললেন ৭২-এর যে সংবিধান, প্রথমত এটা হচ্ছে স্ববিরোধী জায়গা। স্ববিরোধী কোথায়? আর যেহেতু এটা কোনো বিপ্লব হয়নি, বিপ্লব হলে তো আমি নতুন সংবিধানের প্রশ্ন উঠত, বিপ্লব হলে নতুন একটা সংবিধান সভার প্রশ্ন উঠত, আরও অনেক প্রশ্নই। বিপ্লব হলে তো নিশ্চয়ই আমি এমনকি যে সরকার গঠিত হয়েছে এ ধরনের ব্যক্তিবর্গকে নিয়ে তাহলে কিন্তু সরকার গঠিত হতো না। আর বিপ্লব হলে যেটা বললাম, বিপ্লব হলে নিশ্চয়ই আপনি এই সংবিধানকে ছুঁয়ে অথবা রাষ্ট্রপতি ভবনে আপনি সবাই যে হাজির হয়ে শপথ গ্রহণ করে আমরা করতাম না। পরবর্তী যতগুলো কার্যক্রম পরিচালিত হয়েছে কিছু বাদে অধিকাংশগুলোই আমরা কিন্তু সংবিধানের যে গাইডলাইন সে আলোকে হয়েছে। এক্স্যাক্টলি, যেমন প্রধান বিচারপতি রাইট সেগুলো তো আমরা নিয়োগ হয়েছে, এমনকি আমরা বর্তমানে যে নির্বাচন কমিশনও যেভাবে গঠন হয়েছে। তো সুতরাং আমরা পরবর্তী গুরুত্বপূর্ণ অনেকগুলো পদক্ষেপ বিদ্যমান সংবিধান মেনে ফেলেছে। আর ৭২-এর সংবিধানটা এটা ধরুন একটা বিশেষ অংশের কারো কারো মনোভাব থাকতে পারে। ৭২-এর সংবিধানে এত উষ্মা এত ক্ষোভের কারণ কি সেটা আমি জানি না, কারণ পাকিস্তানি জমানার ২৩ বছরের আমাদের যে লড়াই, আর বিশেষ করে ৬৯-এর গণঅভ্যুত্থানের পরে আমাদের ১৯৭১-এর আমাদের যে সশস্ত্র মুক্তিযুদ্ধ, যেখানে লক্ষ লক্ষ শহীদ, এই শহীদদের মধ্য দিয়ে বাংলাদেশ নামক যে স্বাধীন যে ভূখণ্ড, রাজনৈতিক ভূখণ্ড মানচিত্র যেটা আমরা অর্জন করেছি, এই নতুন দেশ নতুন যে অর্জন একটা সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তাকে আইনগত সাংবিধানিক ভিত্তি দেওয়া হয়েছে ৭২-এর সংবিধানের ভেতর দিয়ে। ফলে সেটা কিন্তু আপনার ভিত্তির জায়গাটা, এবং এটা ফলে এর একটা রাজনৈতিক, এর একটা নৈতিক, ইথিক্যাল, মোরাল, এর অনেকগুলো প্রশ্ন আছে। হ্যাঁ, ৭২-এর সংবিধান নিয়ে তখনও কিছু কিছু সমালোচনা ছিল, কিন্তু যে জন্য আমরা ধরুন গত ৫৩ বছরে যে ১৭টা সংশোধনী হয়েছে, অনেকগুলো হয়েছে যারা যখন সরকারি ছিলেন তাদের ক্ষমতাকে নিরঙ্কুশ করবার জন্য, যে জন্য আমরা আমাদের ৩১ দফা সংস্কার প্রস্তাবনায় আমরা অনেকগুলো সংশোধনী প্রস্তাব নিয়ে আসছি। সংবিধানকে কিভাবে গণতান্ত্রিক করা যাবে, কিভাবে অসাম্প্রদায়িক করা যাবে, সংবিধান কিভাবে ইনক্লুসিভ করা যাবে, যাতে সমাজের প্রত্যেকটা অংশ, এমনকি পিছিয়ে পড়া প্রান্তিক মানুষের যাতে অধিকার যাতে নিশ্চিত করা যায়, সেজন্য অনেকগুলো প্রস্তাবনা আমাদের জন্য আছে। সুতরাং আপনি ৭২-কে ছুঁড়ে ফেলা বা কবর দেওয়া, তো এগুলো হচ্ছে অতিকথন, এগুলো হচ্ছে বাড়াবাড়ি, এগুলো হচ্ছে এক ধরনের বলতে পারেন কি বলবো, এক ধরনের মানে ইতিহাসকে আপনি অস্বীকার করবার এক ধরনের সামিল। হ্যাঁ, ৭২ নিয়ে আমাদের আপত্তি আছে, সমালোচনা ছিল, কারণ শেখ মুজিবুর রহমানের মতন একটা আইকনিক ব্যক্তিত্বকে সামনে রেখেই প্রধানমন্ত্রী ক্ষমতা এখতিয়ারটা কিন্তু নির্ধারণ করা হয়েছিল, যে জন্য ৭০ অনুচ্ছেদ সহ অনেকগুলো ধারা করা হয়েছিল। এগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলেছি, আলোচনা করেছি, সমালোচনা ছিল, সমালোচনা করে শেষ করিনি। কিভাবে নতুনভাবে একটা গণতান্ত্রিক সংবিধান হতে পারে, প্রধানমন্ত্রী কিভাবে তাকে তিনি দায়বদ্ধ হবেন, জবাবদিহিতার মধ্যে আসতে পারেন, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার কিভাবে যৌক্তিক ভারসাম্য আসতে পারে, অনেকগুলো প্রস্তাবনা ইতিমধ্যে আমরা কিন্তু দিয়েছি। তার মানে আমি ৭২-এর জায়গা থেকে শুরু করেছি, ৫৩ বছরে নিশ্চয়ই ধরুন এখন যে সংস্কারগুলো আমরা করব, ১০ বছর পরে আমার মনে হতে পারে অনেকগুলো সংস্কার অবসোলেট হয়ে গেছে, নতুন পরিবর্তন, নতুন সংযোজন, নতুন হয়তো সংশোধনের প্রয়োজন হতে পারে। ফলে সংস্কার সে অর্থে কিন্তু একটা চলমান একটা বিষয়ের জায়গাটা, একই সময় জন আকাঙ্ক্ষাকে সাংবিধানিকভাবে যাতে আপনি ধারণ করতে পারেন, যাতে আপনি কন্টেইন করতে পারেন, যাতে সমাজের সমস্ত অংশের যোগ্য বা ন্যায্য তার আকাঙ্ক্ষার স্বপ্নটা যাতে সংবিধানে যাতে ধারণ হয়। সুতরাং যখন সময় যাবে সংবিধান কিন্তু সেভাবে কিন্তু সংবিধানেরও রূপান্তর হবে, সংবিধানও কিন্তু পরিবর্তিত হবার প্রশ্ন আছে। আমি যেমন আমার ৫২ এই মুহূর্তে আপনি আমল পরিবর্তনের প্রয়োজনীয়তা না, মানে আমি কি আমার ৫২, আমার ৬৯, আমার মুক্তিযুদ্ধ,
তো আমার নিশ্চয়ই মানে এগুলোকে নিশ্চয়ই, কারণ এগুলো তো আমার এই অস্তিত্ব, জাতি রাষ্ট্র যে গঠন হয়েছে এগুলো তো আমার মাইল ফলকের, এগুলো আমার উত্তরাধিকার। আমি কিছু কিছু উত্তরাধিকার আমরা বর্জন করব, যেমন গত 16 বছরে গণতন্ত্রের নামে যে স্বৈরশাসন হয়েছে, উন্নয়নের নামে যে চূড়ান্ত লুটপাট হয়েছে, এরকম অনেকগুলো উত্তরাধিকারকে বর্জন করব। কিন্তু আমার গৌরবের, আমার লড়াইয়ের, আমার অর্জনের একটা জনগোষ্ঠীর রাজনৈতিক আকাঙ্ক্ষাকে ধারণ করবার ক্ষেত্রে আমার যে অর্জনগুলো, আমাদের মধ্যে নানা প্রশ্নে তিনজনের মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু আমি আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা, গণতন্ত্র, গণতান্ত্রিক অভিযাত্রা, সমাজের সাম্য, যে প্রস্তাব সেখানে কিন্তু গণতন্ত্র রাখা হয়েছে, মুক্তিযুদ্ধের কথা রাখা হয়েছে, অ্যাড হয়েছে কিছু জিনিস, হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও মুক্তিযুদ্ধের প্যারালালি রাখা হয়েছে একটি জায়গাতে। তো সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা কথা বলবো, তবে দর্শকরা যাতে আমাদের সাথে আরো একটু ইনক্লুড হতে পারেন আমাদের আলোচনায়, যারা এখনো ঘোষণাপত্রটি তেমন করে পড়েনি, তাদের জন্য খসড়া ঘোষণাপত্রের চুম্বক তথ্যগুলো পড়ে যেতে চাই। খসড়া ঘোষণাপত্রের স্বাধীনতা অর্জনের জন্য এই ভূখণ্ডের মানুষের যুগের পর যুগের সংগ্রামের প্রসঙ্গ বর্ণনা করা হয়েছে, তুলে ধরা হয়েছে 1947 সালের স্বাধীনতা লাভ এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালের স্বাধীনতা অর্জনের কথা। 2, খসড়ায় বিভিন্ন আন্দোলন ও সংগ্রামের প্রেক্ষাপট তুলে ধরে জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের প্রসঙ্গ বর্ণনা করা হয়েছে। 3, আত্মমর্যাদা, সাম্য ও সামাজিক ন্যায় বিচারের যে আদর্শে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল, সেই আদর্শ বাস্তবায়নের জন্য সার্বভৌম জনগোষ্ঠী হিসেবে নিজেদের সংগঠিত করার প্রত্যয় ঘোষণা করা হয়েছে। 4, রাষ্ট্রের নিরাপত্তা, স্থিতিশীলতা ও অখণ্ডতা রক্ষায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানানো হয়েছে এবং সুশাসন, সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে। 5, অভ্যুত্থানকালে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ এবং রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের ঘটনার উপযুক্ত বিচারের অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে। 6, 1972 সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে। একটি গণতন্ত্রী রিপাবলিকের প্রয়োজনীয়তা তুলে ধরে তার মাধ্যমে সব ধরনের নিপীড়ন, শোষণ ও বৈষম্যের অবসান ঘটানোর প্রত্যয় ঘোষণা করা হয়েছে। 7, ঘোষণাপত্রকে উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদানের অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে। এই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি, এই ব্যাপারটাকে কতটা জরুরি মনে করছেন? ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি, এটা তো তাদের দিক থেকে, যেহেতু তারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, তাদের দিক থেকে নিঃসন্দেহে এটা প্রয়োজনীয়তা রয়েছে, এবং তা না হলে একটা সময় যখন রাজনৈতিক সরকার আসবে, এর যদি দালিলিক কোনো কিছুই না থাকে, তারা তো অস্বীকার করতেই পারেন, বা এটাকে ছুঁড়ে ফেলে দিলেও আসলে কিছু করার থাকবে না। কেননা আমরা যেহেতু বাঙালি হিসেবে সবসময় একটু বলি, আমরা ভুলো মনা যেতে, আমরা সব কিছু ভুলে যাই। নিঃসন্দেহে এই গণ অভ্যুত্থানের আমি মনে করি একটা দালিলিক ব্যাখ্যা এবং দালিলিক তথ্য আসলে থাকা উচিত, যেটি আসলে আমরা যেন পরবর্তী প্রজন্মও যেন যুগের পর যুগ আসলে এটা পড়তে পারে। কেননা আমরা 71-এর কথা আপনি বলছিলেন যে 71 তো আমাদের অস্তিত্বে মিশে আছে, এটাকে অস্বীকার করার যেমন উপায় নেই, তেমনি 2024টাও কিন্তু আসলে আমাদের সেরকম একটি অভ্যুত্থান যেটি আসলে বাংলাদেশের ইতিহাসে অস্তিত্বেই মিশে থাকবে। নিঃসন্দেহে দালিলিক ব্যাখ্যা প্রয়োজন আছে। আর আমি শুধু একটু বলবো যে তরুণদের ক্ষেত্রে যেটি আমরা দেখতে পাচ্ছি, আমরা কখনো কখনো যখন সাধারণ মানুষের সাথে সংবাদকর্মী হিসেবে কথা বলি, একটু হতাশার জায়গা তৈরি হয়। হতাশাটা এরকম যে কেউ কেউ হয়তো ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন, তাদের যেহেতু টকবগে রক্ত, তরুণরা হয়তো যে কথাটা বলার প্রয়োজন নেই, যেটি পরিশীলভাবে বলা যায়, সেটি হয়তো ঔদ্ধত্যপূর্ণভাবে বলছেন। একজন শিক্ষক হয়তো সেটিতে ব্যথিত হচ্ছেন, সমাজের অন্য একজন সাধারণ মানুষ হয়তো কষ্ট পাচ্ছেন। তো সেই জায়গাগুলো থেকে আমরা দেখেছি যে তারা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কার্যালয়ের সামনে মারামারির ঘটনা ঘটে, অথবা আমরা দেখেছি ছাত্রফ্রন্টের কেউ কেউ কিন্তু বক্তাদের মধ্যে এরকম কথা এসছে, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে কিন্তু বোধহয় ম্লান হচ্ছে, সেরকম কথাবার্তা আসছে। এটি কেন আসছে? যখন আমি আমার সেই বিনয় থেকে সরে আসছি, করে আপনাকে আমি বলি যে আপনার কি মনে হয় যে একটি গোষ্ঠী তাদের প্রায়োরিটি বা তাদের যে অবদান অভ্যুত্থানে, সেটিকে হাইলাইট করতে গিয়ে অন্য অনেকের অবদানকে ম্লান করে দিচ্ছেন, অন্য অনেককে বিচ্ছিন্ন করে দিচ্ছেন, যেটা একসময় এই গণ অভ্যুত্থানের চেতনার জন্যই হুমকি স্বরূপ হতে পারে? আমি ঠিক সেটা বলবো না। আমি বলবো যে তারা যেটি করছেন, তাদের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবার একটা লড়াই মনে করছেন, যে তাদের অস্তিত্বের প্রয়োজন এটি করছেন। নিঃসন্দেহে সেটি করতে গিয়ে কখনো কখনো, যেটি আমি বলছিলাম যে তারা ঔদ্ধত্যপূর্ণ হয়ে যাচ্ছেন, সেই জায়গাগুলো তো আমি বলবো যে একটু র্যাশনালাইজড হওয়া, যৌক্তিকীকরণ চিন্তা করা। আমি যেন আরেকটা অভ্যুত্থানকে ভুলে না যাই, আমি যেন 71-কে ভুলে না যাই, আমি যেন 69-কে ভুলে না যাই, আমি যেন 52-কে ভুলে যাই, অংশীজনকে ভুলে না যাই, সেটি আমার বলার জায়গা। সাইফুল ভাই নিশ্চয়ই অ্যাড করতে চাইবেন। আমি চাচ্ছিলাম বলতে যে এবারকার যে আন্দোলনটা,
16 বছর এবং 36 দিনের একটা আন্দোলন। সুতরাং এই 16 বছরের লড়াইটা, আমি তো ধরুন 16টা বছর আগের কথা বাদ দিচ্ছে, আমরা তো রাজপথে, আমি এবং সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো, আমাদের নেতা, 16 বছর আমি নিজেও তো কমপক্ষে 8-9 বার আমি আহত হয়েছি, 4-5 বার আমি সহ অনেকে আমরা হসপিটালে গেছি, এবং আমাদের অসংখ্য এবং বিরোধী দলের নেতা কর্মীদের যে জানবাজি লড়াই, হত্যা, গুম, সন্ত্রাস, হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ আসামি, 1 কোটি মানুষ, রাতে তারা বছরের পর বছর তারা বাড়িতে তারা ঘুমোতে পারেনি, পালিয়ে আর কোর্টের বারান্দায় তাদের দিন গেছে, রাত গেছে, শীত গ্রীষ্ম বর্ষা গেছে, অনেক পরিবার ধ্বংস, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে। এই যে জায়গাটা, তার মানে একটা শেষ ধাক্কা দরকার ছিল, সেটা ছাত্র, তরুণ এবং বিশেষ করে শ্রমজীবী সাধারণ মানুষ, তারা কিন্তু এই সরকারে, তারা কিন্তু আত্মদানে, তারা কিন্তু 1 নম্বরে, জীবনদানের অর্থে, আহত হওয়ার অর্থে তারা কিন্তু সরকারের চৌহদ্দির মধ্যে নাই, তারা কিন্তু তাদের কোনো প্রতিনিধি কিন্তু সরকারের ভেতরও কিন্তু নাই। যেটা আপনি বলছিলেন বাবু কামরুজ্জামানকে, এই চিন্তা করাটা খুবই ভুল, আত্মঘাতী। আর যদি কেউ মনে করেন যে আমরাই কেবলমাত্র এটার অংশীদারিত্ব, তাহলে আপনি আপনার ভূমিকাটাকে আপনি আখেরে ছোট করছেন, এটাকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন। আমরা ছাত্র তরুণরা লড়াই করেছে, ঝুঁকি নিয়েছে, তাকে তো আমরা সাধুবাদ জানাই, এবং আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম এটাকে মনে রাখবে। কিন্তু সাথে সকল রাজনৈতিক দল, জনগণের সকল অংশ, বিশেষ করে শ্রমজীবী সাধারণ মেহনতি মানুষ, যারা মরিয়া হয়ে লড়াই করে, যারা এই ফ্যাসিস্টদের বিদায়কে যারা নিশ্চিত করেছে, সবাইকে যুক্ত করা দরকার, সবার অবদানের স্বীকৃতি দরকার। এবং এই অবদানকে আওয়ামী লীগ স্বীকৃতি দেয়নি বলে আওয়ামী লীগের যে করুণ পরিণতি, মানে আমরা একটা দল, একটা গোষ্ঠীকে বড় করতে যেয়ে বাকিদেরকে ছোট করতে যে এখন বাস্তবে তারা কিন্তু নাই হয়ে গেছেন। তো এরকম করে না বলি আর কি, কেমন? এবং এটা মানে ইতিহাস থেকে এগুলো শিক্ষা নেওয়া দরকার। এটা আমরা ওই আওয়ামী লীগ যেভাবে ইতিহাসের দখলদারিত্ব করতে চেয়েছে, নতুন কেউ যেন আবার ইতিহাসের উপরে পুরোপুরি এককভাবে দখলদারিত্ব কায়েম না করেন, এটা তাদের জন্য বিপজ্জনক, ইতিহাসের জন্য বিপজ্জনক। এবং তাতে হবে কি, তারা বাদবাকি জনগোষ্ঠী সবার কাছ থেকে নিজেদেরকে তারা কিন্তু অ্যালিনেটেড করে ফেলবে। আপনার কি মনে হয় যে এই আভাস পাচ্ছে বলে এই ঘোষণাপত্রে অনেকগুলো রাজনৈতিক দল তেমন বেশি আগ্রহী হচ্ছেন না? যেমন 16টি দল মাত্র গিয়েছে, আপনি বলছিলেন। বিএনপি প্রথমে প্রশ্ন তুলেছে যে অন্তর্বর্তী সরকার গঠনের 5.5 মাস পর ঘোষণাপত্র প্রণয়নের প্রয়োজন কেন পড়লো, পরে অবশ্য তারা এটাতে যোগ দিয়েছেন। আপনার কি মনে হয়? না, একটা তো যেটা বললেন, একটা তো ধরেন ছাত্র তরুণদের তো একটা নিরাপত্তার একটা বোধের ব্যাপার তো আছে, এক। সুতরাং আমি মনে করি তাদের এই আকাঙ্ক্ষাটাকে আমি পবিত্র আকাঙ্ক্ষা আমি বলেছি ইতিমধ্যে, এবং আলাপ আলোচনা করে, তার মানে এটার সাথে এই সরকারের বৈধতার স্বীকৃতিরও একটা সম্পর্ক রয়েছে খানিকটা। এই সরকারের কিছুটা এটা যুক্ত না, কারণ এই সরকারের বৈধতার প্রশ্নটা অভ্যুত্থানে এই সরকারের একটা ম্যান্ডেট, এক। আমরা বিদ্যমান সংবিধানও কিছুটা বৈধতা দিয়েছে, উচ্চ আদালতের রেফারেন্সও খানিকটা বৈধতা দিয়েছে, আর বিশেষ করে জনগণের যে সম্মতি, জনগণের যে ঐক্যমত, জনগণের এখনো পর্যন্ত সরকারকে যেভাবে আমরা সমর্থন জুগেছি, এটাই সরকারের বৈধতার বড় প্রশ্ন। তারপরও কাগজে কলমে যেটা আপনি বলছিলেন, এরকম থাকলে এটাও একটা আনুষ্ঠানিক স্বীকৃতির একটা জায়গাটা থাকে। সরকারের ভূমিকাটা কিছুটা বলতে পারেন দুরকম। প্রথম দিকে বললেন এটা একেবারে একটা প্রাইভেট একটা ইনিশিয়েটিভ বললেন না, পরবর্তীকালে সরকার কিছুটা যে উত্তেজনা তৈরি হয়েছিল, নিজেরা দায়টা নিলেন, নিয়ে তারপর এবং তারা নিজেরা এক ধরনের এটাকে একজন মডারেটরের ভূমিকা তারা পালন করবার তারা একটা উদ্যোগ তারা নিয়েছেন। কিন্তু আমি এখন উদ্বিগ্ন, ইতিমধ্যেই ওদিনকার বৈঠকেই যত ভিন্ন মত, যত আলাপ আলোচনা বেরিয়ে এসছে, এটাকে এক জায়গায় করে এরকম একটা জায়গা আসাটা এখন যথেষ্ট কঠিন। যদি আসা যায় ভালো, কিন্তু না আসলে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বা সবকিছু বিসর্জন হবে এরকম মনে করবার কোনো কারণ নেই। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। কারণ বৈধতার প্রশ্ন, অভ্যুত্থান নিজে একটা বৈধতা, সুতরাং সেটা নিয়ে আলাদা করে
যদি আমরা কোনো ঐক্যমতের জায়গাটা তৈরি করতে পারি সেটা ভালো। আর ভবিষ্যতে সংবিধানে যদি আদৌ করা যায়, ধরুন ফেব্রুয়ারি মাসে যদি করা সম্ভব হয়, একটা উদ্যোগতা থাকতে পারে। ভবিষ্যতে সংবিধানে এটা যুক্ত হবে কিনা এটা নির্ভর করবে রাজনৈতিক দলগুলো সমাজের সমস্ত অংশের ঐক্যমতের ভিত্তিতে, যে ধরনের কোনো ঘোষণা আমার সংবিধানের অংশ হবে কিনা। কারণ আমি নিশ্চয়ই বিশেষ কোনো অংশকে নিশ্চয়ই তাদের দাবি পূরণ করবার জন্য করব না, এটা একটা জাতীয় সম্মতি লাগবে, একটা ন্যাশনাল কনসেনসাস লাগবে। ঠিক এই জায়গাটাতে একটু বাবু কামরুল যেমন আপনাকে দিয়ে শেষ করে ফেলবো, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যে এই ঘোষণাপত্রকে, কারণ এই গণ অভ্যুত্থান তো আমাদের সকলের ছিল আসলে, বাংলাদেশের এমন কোনো পর্যায় নেই পতিত শক্তি ছাড়া যারা এই অভ্যুত্থানে আসলে কোনো না কোনোভাবে অংশগ্রহণ করেনি তাদের মতো করে। সকলেরই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যাতে ঘটে সেটার জন্য আসলে কি করা দরকার বলে মনে করেন? ছোট করে একেবারে ছোট করে বলবো যে আমি মনে করি যে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু এই সরকার এসেছে, তাদেরকে বৈধতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এটি একেবারেই আপামর মানুষের সরকার এবং সব রাজনৈতিক দলের সরকার। এরকম সরকার বাংলাদেশের ইতিহাসে কখনো আসেনি, বরং এটি ইতিহাস হয়ে থাকবে। এবং তারা এখন যেটি করা প্রয়োজন আমি মনে করি যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যেটি মার্চ ফর ইউনিটি করা হয়েছে, সেখানে অবশ্যই শিক্ষার্থীদের যেমন অবদান রাখার সুযোগ আছে, রাজনৈতিক দলগুলোর অবদান রাখার সুযোগ আছে। তারা যেন একটা সম্মতির মধ্য দিয়ে, অর্থাৎ মতভিন্নতা থাকতে পারে কিন্তু একটা ঐক্যের ভিত্তিতে আমরা যেন সেটিকে একটা কাঠামো দিতে পারি। এবং আমি মনে করি সংবিধান এটা আসতেই পারে। আমাদের যে সংবিধান আমাকে বাকস্বাধীনতা কেড়ে নিবে, যে সংবিধান আমার ভোটাধিকার কেড়ে নিতে পারে, সেই সংবিধানের সংস্কার হতে পারে। আমূল কবর দিয়ে দিতে হবে এই ধরনের কথা হয়তো আমরা নাই বলতে পারি, কিন্তু সেটির পরিবর্তন আসতে পারে। সেই পরিবর্তনটা কিন্তু মানুষ চায়। আমি মনে করি সেই পরিবর্তনটা প্রয়োজন, যেটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে। একটা চাচ্ছিলাম যে আমরা তো চাচ্ছি পুরো জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য। জনগণ ঐক্যবদ্ধ হবেন, সমন্বিত হবেন। আমি ঐক্যবদ্ধ করতে যদি আরো যদি বিভাজন তৈরি হয়, তাহলে অভ্যুত্থানের মধ্যেই কিন্তু পাল্টাপাল্টি তৈরি হবে। না, কিন্তু সেটা আমরা চাই না। এমন কিছু করব না যা আমাদের মধ্যে বিদ্যমান ঐক্যকে আরো বিভাজন তৈরি করবে। এ ব্যাপারে আমি আশা করব প্রত্যেকে আমরা যেন সচেতন থাকি এবং দায়িত্বশীল আচরণ যেন আমরা করি। আপনার সেই আশাটি রেখেই শেষ করতে চাই। জন্য অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক। যে শক্তি, যে স্পিরিট, যে দেশপ্রেম আমাদের এক করেছিল, সেটি আমাদের মাঝে থাকুক, সেই প্রত্যাশাটি রেখেই আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা।